বিনা দাওয়াতে বিয়ে খাইতে এসেছি, একটু তো লজ্জা কর। তা না করে তুই দিন পোলাল দেন করেও যাচ্ছিস। তোর কি একটুও লজ্জা লাগছে না? ভয় লাগছে না? আমার তো ভয়ে কলিজার পানি শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার গলা দিয়ে খাবার নামছে না। তুই খা, আমি গেলাম ভাই। মিনমিন সুরে কথাটা বলতেই অপরপক্ষ থেকে করা একটা ধমক খায় মেয়েকে। তুই চুপচাপ খা। বিয়ে খাইতে এসেছি, খাবার খাবো না তো বাসন মাজবো। তোর এই ভয়ের কারণেই ধরা খাবো আমি। একটু রিল্যাক্স থাক না বয়েল আমার। দেখ জিমি, পেট ভরে খা যাতে বাসায় গিয়ে আর রাতে খেতে না হয়। মেয়েটা রাগী কণ্ঠে বলে। ইসমির বাচ্চা, তুই যে ঘোড়ার কথা বলে চুরি করে বিয়ের বাড়িতে আসবি, এটা আমি আগে জানলে কখনোই আসতাম না। জিমি দাঁতে দাঁত চেপে কথাটা বলে। হি হি, আমি না তোর বেস্ট ফ্রেন্ড? এরকম করছিস কেন? তোর এরকম করার কারণে দেখ মানুষ কিভাবে তাকিয়ে আছে। নর্মাল হোক। তোর এই হুতুম পেঁচার মতো মুখটা দেখে মানুষ বুঝে যাবে আমরা চোর। মেয়েটার কথায় জিমি আশেপাশে তাকিয়ে ভয়ার্ত দৃষ্টিতে ইসমিকে বলে। ভাই, আমার প্রচণ্ড ভয় লাগছে রে। দেখ না কেমন করে তাকিয়ে আছে সবাই। আর শাক, ক্যামেরাম্যানটাও মুখের উপর ক্যামেরা ধরে রেখেছে, মনে চাচ্ছে একদম লাথি মেরে উগান্ডায় ফেলে দে। যেই না শরীর আবার তুই উগান্ডায় ফালাবি। হাওয়া ফানিয়ার। ইসমি মেয়েটা ব্যঙ্গাত্মক ভাবে বলে। ধুর বা, ল, আমি জায়গা, তুই তোর খাবার খা। চুরি করে খেতে এসেছি, সেখানেও আবার বলতেছিস এটা ভাল লাগে না, ওটা ভাল লাগে না। এটা ভালো হয় নাই, ওটাতে ঝাল হয় নাই। তুই আসলে কোন গ্রহের প্রাণী একমাত্র খোদাই জানে। কথাটা বলে চেয়ারে থেকে উঠতেই যাবে, তখনই দুইটা ছেলে এসে তাদের টেবিলের সামনে দাঁড়ায়। এতে দুজনেই ভরকে যায়। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। এর মধ্যে একটা ছেলে প্রশ্ন করে, আপনারা কোন পক্ষ? আপনাদের তো চিনলাম না। এহেন প্রশ্নে দুইজনেই হতভম্ব হয়ে যায়। আসলে কার বিয়ে হচ্ছে, মেয়ের নাকি ছেলে, তারা তো সেটাই জানে না। কি উত্তর দিবে? টেনশনের দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে দুজনই। এর মধ্যে অন্য ছেলেটি জিজ্ঞেস করে ওঠে, কি হলো, কিছু বলছেন না যে? আপনারা কোন পক্ষের? আপনাদের তো চিনলাম না। ইসমি প্রশ্ন করে ওঠে। আংলা পাতলা গরনের ছেলেটা উত্তর দেয়, আমরা তো মেয়ে পক্ষ। ইসমি তৎক্ষণাৎ উত্তর দেয়, আমরা তো ছেলে পক্ষ। ইসমির কথায় ছেলে দুইটা ভ্যাবাচ্যাকা খেয়ে বলে, কিন্তু বরযাত্রী তো এখনো আসে নাই। তারা তো রাস্তায়, একটু আগেই তো কথা হলো। এরকম কথায় দুজনেই ভয় পেয়ে যায়। জিমি ফোকলা ফোকলা হাসি দিয়ে বলে, আসলে আমরা মেয়ের বান্ধবী, তাই ছেলেপক্ষের হয়ে আগেই খাচ্ছি। হি হি। ও আসলে সেটা বোঝাতেই বরপক্ষ বলেছে। ও আচ্ছা। ছেলেটা বলে। তাদের কথোপকথনের মধ্যে একটা মধ্যবয়স্ক দেখতে লোক এসে তাদের দিকে তাকিয়ে বলে, তোমরা কারা? এবার চারজন একসাথে বলে, আমরা মেয়ে পক্ষের। ইসমি, আমরা মেয়ে পক্ষ। জিমি, আমরা মেয়ে পক্ষের। প্রথম ছেলেটা, আমরা মেয়ে পক্ষের। দ্বিতীয় ছেলেটা। তাদের এরকম কথায় মধ্যবয়স্ক লোকরা বলে ওঠে, তোমরা সিওর এখানে তোমরা মেয়ে পক্ষের? এবার কিছুটা দমে যায় চারজন। ভয়ে আমতা আমতা করে বলে, জি হ্যাঁ, কিন্তু এখানে তো কোনো বিয়ে হচ্ছে না, তাহলে তোমরা কিভাবে মেয়ে পক্ষের হও? এটা তো একটা মুসলমানের অনুষ্ঠান। মধ্যবয়স্ক লোকটার কথায় জিমি আর ইসমি রেগে ছেলে দুইটার দিকে তাকায়, যারা কিনা তাদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। বুঝতে পারলো তারাও তাদের মতো বিনা দাওয়াতে খেতে এসে ধরা পড়েছে। মধ্যবয়স্ক লোকটা কিছু চেলাপেলাকে তাদের বেঁধে রাখার জন্য আদেশ দিতেই জিমি আর ইসমি খাওয়া ছেড়েই দৌড় দেয়। দৌড়ের মধ্যে একবার পেছনে তাকিয়ে দেখে ওই ছেলে দুটোকে ধরে ফেলেছে। মানসম্মান বাঁচাতে ভরা অনুষ্ঠানের মধ্যেই লোকজনকে ছেলে বাইরে বেরিয়ে সোজা একটা রিকশায় উঠে হাঁপাতে থাকে। একটুর জন্য বেঁচে গেছে, নয়তো আজকে সব মানসম্মান নষ্ট হয়ে যেত। রিকশায় বসে জিমি ধুম করে ইসমির পিঠে একটা থাপ্পড় মেরে দেয়। রেগে বলে, কিসের চুরি করতে গেছস তুই? সামান্য খোঁজ খবরই নিতে পারস না? আরে ভাই, আমার কি দোষ? ওখানে দেখোস নাই কাঁচা হলুদ বাটা পড়ে আছে, তাই তো আমি ভাবছিলাম বিয়ের অনুষ্ঠান। তো খাইলি না বিয়ে? চলে এসেছিস কেন? তোর রোস্ট তো রয়ে গেছে। ঠিক ভাই, রোস্টটা যে কি মজা হয়েছে। কিন্তু ওই বাটপার আমারে আর রোস্ট দিল না। ভাই, তুই অলরেডি তিনটা রোস্ট নিচ্ছিস, তাও আবার চাস? তুই কি মানুষ ভাই? দোস্ত দেখ না, ছেলেরা আসছে না আমাদের পেছনে। আয় আমরা গিয়ে আবার কতগুলো রোস্ট নিয়ে আসি। কথাটা শুনতায় জিমি রেগে চলন্ত রিকশা থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় ইসমিকে। রেগে কটমট করে বলে, তুই যা। আমার সাথে যদি আর একটা কথাও বলছিস না, তাহলে তোরে খুন করব আমি। আন্দারস্কোর। শীতের শেষ দিক। বসন্ত এসে পড়েছে। সকালবেলা সূর্যের মিষ্টি রোদ এসে পড়েছে এক কিশোরী মেয়ের মুখে। জানালার বাইরে থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে। জানান দিচ্ছে অনেক বেলা হয়ে গেছে। কিশোরী মেয়েটি পঞ্চবারের মতো অ্যালার্মটা বন্ধ করে নড়েচড়ে পুনরায় ঘুমানোর চেষ্টায়। কিন্তু তা মনে হয় আর সম্ভব হলো না। একটানা ফোনটা বেজেই চলেছে লাগাতার।
নাক মুখ কুঁচকে ঘুমঘুম চোখে দেখতে চাচ্ছে কোন মহান ব্যক্তি তার সাথে ঘুমের 12টা বাজিয়েছে। মনে মনে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে। কলটা রিসিভ করে কানে নিতেই তার কানের 12টা বেজে গেল। স্লাইকন মনে হয় তার উপর দিয়ে সুরসুর করে বয়ে যাচ্ছে। ভালো করে চেয়ে দেখে তার প্রাণপ্রিয় কলিজা বেস্ট কলে ভাবসাব এবং যে সামনে পেলে বর্তা বানিয়ে ফেলত লবণ মরিচ ছাড়াই। এখন মায়ের ঘুম থেকে উঠেছে সে। মেয়েটা ঘড়ির দিকে তাকিয়ে দেখল 8:30 বাজে। জিভে কামড় দিয়ে হুড়মুড় করে উঠে বসে। সে তো ভুলেই গিয়েছিল আজকে তার ভার্সিটিতে প্রথম দিন। এক দৌড়ে গিয়ে ওয়াশরুমে প্রবেশ করল। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখল তার বাবা ডাইনিংয়ে বসে তার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি আম্মুকে বলল খাবার দেওয়ার জন্য। সে জানে এখন তার প্রাণপ্রিয় মাতাজি নিত্যদিনের মতো এসে ভাষণ শুরু করবে। কোনোমতে খেয়ে উপরে গিয়ে রেডি হয়ে নিচে নেমে আসলো। তাড়াহুড়োয় একটা গ্রে কালার 3 পিস পরে ওড়নাটা নিয়ে চোখে একটু আইলাইনার আর চুলগুলো ছেড়ে দেওয়া, ঠোঁটে হালকা লিপবাম দেওয়া, ব্যাস এতটুকুই। এতে যেন সৌন্দর্য ফুটে উঠেছে। বাবার সাথে দেখা করে রিকশায় করে ভার্সিটি চলে যায়। চাইলেই সে বড়লোকের মতো গাড়ি নিয়ে যেতে পারত, কিন্তু তার সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে ভালো লাগে। তাই বাবাকে চলে যেতে বলে নিজেই রিকশা দিয়ে ভার্সিটি যায়। আন্ডারস্কোর ঈশিতা নিশাত জিমি, বয়স 19+, গায়ের রং দুধে আলতা ফর্সা, টানা টানা মায়াবী চোখ, ঘন কালো চুলগুলো কোমর ছড়িয়ে নিচে পড়ে, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, নাকটা খাড়া, দেহের গড়ন চিকন বাঁকানো। একমাত্র মেয়ে, বাবা ইশতিয়াক আহমেদ, বিজনেসম্যান, মা গৃহিণী সুমনা বেগম। একমাত্র বেস্টু ইসমি জাহান, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, ঠোঁট দুটো গোলাপি, নাকটা খাড়া, চেহারা কাট বাচ্চা বাচ্চা, লম্বা ঠিক আছে। বাবা বিজনেসম্যান জহিরুল ইসলাম, মা সুফিয়া খাতুন গৃহিণী, ছোট ভাই মাহিম। ইশতিয়াক আহমেদ আর জহিরুল ইসলাম বিজনেস পার্টনার হওয়ার জিমি আর ইসমি ছোটবেলা থেকে একে অপরের বেস্ট ফ্রেন্ড কম একে অপরের কলিজা। আন্ডারস্কোর ভার্সিটিতে পৌঁছে জিমি দেখে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। জিমি তার কাছে যেতে ইসমি বলে, তোর এতক্ষণ লাগে আসতে? আমি আধা ঘন্টা ধরে তোর জন্য অপেক্ষা করতেছি। তুই সবসময় দেরি করে আসিস বলে আজকের দিনেও দেরি করে আসবি। জিমি ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি কি ইচ্ছে করে দেরি করে আসি কিভাবে যেন হয়ে যায়। ইসমি বলে, রং বাদ দিয়ে চল, এমনিতেই দেরি হয়ে গেছে। ভাবছিলাম ভার্সিটিটা ঘুরে ঘুরে দেখব। জিমি বলে, আচ্ছা ছুটির পর দেখব। এখন চল ক্লাসে যাই। কিন্তু ইস্যু তুই কি জানিস কোনটা ক্লাসরুম আমাদের? ইসমি বলে, হ্যাঁ আমি দেখেছিলাম। চল যাই। টিফিন পিরিয়ডে ইসমি আর জিমি হেঁটে হেঁটে ক্যান্টিনের দিকে আসছিল। হঠাৎ মনে হলো তাদের কেউ ডাকছে। তারা দুজনেই তাকিয়ে দেখে 5জন ছেলে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে। একজনের হাতে গিটার। জিমি ভয় পায় কারণ সে শুনেছে পাবলিক ভার্সিটিতে র্যাগিং হয়। সিনিয়ররা অনেক ভয়ঙ্কর হয়। আর ছেলেগুলোকে দেখে তো সিনিয়রই মনে হচ্ছে। জিমি ইসমির হাতটা চেপে ধরে বলে, চল আমরা চলে যাই। ওরা যখন চলেই যাবে তখন আবার ডাক পড়ে। ইসমি বলে, চলতো, যা হবে দেখা যাবে। আন্ডারস্কোর কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে 5 বন্ধু। কিয়ান, সাব্বির, রিহান, তামিম আর শ্রাবণ। কিয়ান বাইকে বসে ফোন চালাচ্ছে। আর বাকি 4জন আড্ডা দিচ্ছে। আড্ডার মধ্যে তামিম বলে ওঠে, ঈশান কখন আসবে? ওকে ছাড়া ভালো লাগে না। রিহান বলে ওঠে, ঠিক। সাব্বির উৎফুল্ল হয়ে বলে, আজকে তো ফার্স্ট ইয়ারের প্রথম দিন, চল একটু মজা করি। কিয়ান, তুই কি বলিস? উদ্ধৃতি চিহ্ন। তোদের যা মনে চায় কর, কিন্তু বেশি বাড়াবাড়ি করবি না, কিয়ান গম্ভীর মুখে বলে। সাব্বির আবার উৎফুল্ল হয়ে বলে, ওই দেখ দুটো মেয়ে যাচ্ছে, ওদের ডাক দিই। মিস গ্রে আর ব্ল্যাক ড্রেস, এদিকে আসো। সাব্বির ডট 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 শুরুর ফার্স্ট ব্র্যাকেট। নিশ্চুপ। তোমাদের আসতে বলা হয়েছে না? শ্রাবণ বলে। জিমি আর ইসমি ভয়ে ভয়ে এগিয়ে আসে। জি ভাইয়া কিছু বলবেন? ইসমি বলে। নিউ স্টুডেন্ট? সাব্বির বলে ওঠে। জি ভাইয়া। ইসমি মুড় দেয়। নাম কি? ইসমি জাহান। তোমাকে কি নাম বলার জন্য আলাদা করে ইনভাইট পাঠানো লাগবে? জিমিকে উদ্দেশ্য করে বলে। জি আমার নাম ঈশিতা নিশাত জিমি। কিয়ান তাকিয়ে দেখে দুটো মেয়ে। একজন গ্রে কালার 3 পিস পরা, আরেকজন কালো কালার। একজন শ্যামলা আরেকজন ফর্সা। সিনিয়ররা ডাকার পরেও ইগনোর করেছ কেন? আর আসার পরে সালামও দেওনি। এর শাস্তি কি হতে পারে জানো? কিয়ান ভ্রুকুঁচকে বলে। ইসমি চেয়ে তাকিয়ে দেখে ফর্সা একটা ছেলে সাদা শার্ট সাথে কালো প্যান্ট পরা। শার্টের উপরে একটা বোতাম খোলা। কাঁধে গিটার। নায়কের চেয়ে কোন অংশে কম লাগে নাই ইসমির কাছে? আমরা কি জানতাম নাকি আমাদের ডেকেছেন আপনি? ইসমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। বড্ড বেশি কথা বলো তুমি মেয়ে, কিয়ান বলে। সরি ভাইয়া, ও একটু বেশি কথা বলে। কিছু মনে করবেন না, জিমি বলে।
কিয়ান জিমির দিকে ভালো করে তাকিয়ে দেখলো মেয়েটা গ্রে কালার থ্রি পিস পরা, চোখে আইলাইনার দেওয়া, চুলগুলো ছেড়ে দেওয়া, গোলাপের পাপড়ির মতো টক, মায়াবতী এক কথায় যাকে বলে, শান্তশিষ্ট চুপচাপ স্বভাবের। কিয়ান মনে মনে কিছু ভেবে মুচকি হাসি দিল। ওদিকে ইসমিও কিয়ানের দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, আর মনে মনে কিছু একটা ভাবছে। ভাইয়া আজকে আমরা আসি। জিমির কথায় কিয়ানের ধ্যান ভাঙে। কিয়ান বলে, আচ্ছা, আর কোন সমস্যা হলে জানিও। ইসমি বলে, অবশ্যই অবশ্যই। কিয়ান ভ্রু কুঁচকে ইসমির দিকে তাকালো। ইসমি একটা বোকার মতো হাসি দিয়ে জিমিকে নিয়ে চলে আসলো। আন্ডারস্কোর। ইসমি ওয়াশরুমে যাওয়ায় জিমির বোরিং লাগছিল, তাই একটু এদিক ওদিক হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ইটের মধ্যে উষ্ঠা খেয়ে পড়ার সময় ব্যালেন্স রাখার জন্য হাতে কিছু ধরতে চায়। ধরার সময় একটা মেয়ের চায়ের কাপ উল্টে ফেলে দেয়, যা গিয়ে একটা ছেলের বুকের উপর পড়ে। সাথে সাথে জিমি ও মাটিতে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে আফসোস করছে নিজের কৃতকর্মের কথা ভেবে। জিমি মাটিতে পড়ে আল্লাহর নাম ডাকতেছে, এইবারের মতো বাঁচিয়ে দেওয়ার জন্য। ভয়ে ভয়ে এক চোখ খুলে দেখতে পায় একটা ছেলে রাগে মুখে তার শার্ট পরিষ্কার করছে, যেটা সে মাত্রই নষ্ট করে দিয়েছে। চা পড়ার কারণে নষ্ট হয়ে গেছে। জিমি ভাবতেছে প্রথম দিনেই তার সাথে এরকম একটা ঘটনা ঘটা লাগলো। সবকিছু কুফা লাগছে, যদি কোন কিছু তার সাথে ভালো ঘটে। সে আস্তে আস্তে হেঁটে দাঁড়িয়ে যেই না সরি বলতে যাচ্ছিল, তখনই একটা শক্তপোক্ত হাতের চড় খেয়ে মাটিতে পুনরায় পড়ে যায়। এরকম শক্ত হাতের চড় খেয়ে জিমির মাথা ঘুরে উঠল, চোখে পানি চলে আসে। পরিবারের একমাত্র মেয়ে হওয়ার চড় থাপ্পড় এসবের প্রতি সে পরিচিত নয়। মা বকলেও কখনো বাবার কারণে গায়ে হাত তুলত না। অচেনা লোকের হাতে চোট খেয়ে জিমি ভেজা চোখে লোকটার দিকে তাকায়। সাদা রঙের শার্টটা ইতিমধ্যে লালচে হয়ে গেছে চা পড়ে। কালো প্যান্ট, সানগ্লাসটা শার্টের বোতামের উপরে ঝুলিয়ে রাখা, পায়ের মধ্যে সাদা জুতা, জিম করা বডি। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ঠোঁটের নিচে কালো তিলটা, যেন একটা চাঁদের নিচে একটা তারা। জিমি ঠোঁটের নিচের তিলটার দিকে চেয়ে রইল। চোখে দেখতে পাও না, স্টুপিড। এমন করার ধমক শুনে জিমি জাকি দিয়ে ওঠে। একটু ভালো করেও তো বলা যায়, মানলো সে একটু ভুল করেছে তাই বলে এরকম করবে। মনে মনে ভাবে, হাহডম, এই বইরা নাকি কানে শুনতে পাও না, চোখ কোথায় থাকে তোমার? ভাইয়া আমি আসলে খেয়াল করিনি, জিমি অসহায় কণ্ঠে বলল। মন কোথায় থাকে যে খেয়াল করনি? কি খেয়াল করো তুমি? জিমি প্রচণ্ড বিরক্ত হয় ছেলেটার ধমকে। জিমি আস্তে আস্তে বিড়বিড় করে বলে, শালা বান্দর, ইংরেজের বংশধর, একে তো দোষ করেছ, তার উপর আবার তর্ক। কথা শেষ করার আগেই তার একটা কল আসে। কথা বলা শেষ করে জিমির দিকে তাকিয়ে রাগী গলায় কিরমির করে বলে, আরেকবার সামনে পেয়ে নিয়ে তোমার ব্যবস্থা করব। এই বলে গদগদ পায়ে চলে যায়। জিমি হাত ছেড়ে বাঁচে, এরকম বজ্জাত লোক জীবনেও দেখে নাই। তখনই দেখতে পায় ইসমি দৌড়ে তার দিকে আসছে। হঠাৎ তার নিজের দিকে খেয়াল হয় সে এখনো মাটিতে বসে আছে, আর বেশ কয়েকজন মানুষ তাকিয়ে রয়েছে। ক্লাস টাইম হওয়ায় বেশি মানুষজন নাই, কিন্তু যারা আছে তারা কেমন খেয়ে ফেলার দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন জিমি তাদের কোন প্রিয় জিনিসে হাত দিয়েছে। ইসমি দৌড়ে এসে জিজ্ঞেস করে, এখানে বসে কি করিস তুই? সারা ভার্সিটি খুঁজে ফেলেছি আমি তোকে। একলা একলা কোথায় যাস তুই? আমার চিন্তায় ফেলতে ভালো লাগে তোর বেয়াদব ছেমি। বেদে আমি কি তোর জামাই লাগি যে তুই গভীর সমুদ্রে হারিয়ে গেলেও আমি মনের টানে বুঝে যাব তুই কোথায়? চলবে। মেগাফোন লাউড স্পিকার। অ্যাশ ভালোবাসি আন্ডারস্কোর বললি। অ্যাশ পর্ব _01। অ্যাশ লেখনীতে _নুসরাত _জাহান _তীব্রতা।